মোটামুটিভাবে ধরে নাও এটি একটি বৃত্ত আর এটি হচ্ছে কি এটি অর্ধবৃত্ত, মানে কি এই বৃত্তেরই অর্ধেক। অর্ধবৃত্ত মানে কি এই বৃত্তেরই অর্ধেক, এটি বৃত্তের অর্ধেক। আচ্ছা ঠিক আছে, তো দেখো এই বৃত্ত সংক্রান্ত আজকে আমরা অনেক কিছু জানবো এবং যে সমস্ত পরীক্ষায় আসে কোশ্চেন সেই সমস্ত আমরা আলোচনা করব। দেখো প্রথমেই আমাদের দেখতে হবে বৃত্তটা কেমন ভাবে আঁকালাম, সেটা হচ্ছে কি এখানে একটা কি থাকে কেন্দ্রবিন্দু থাকে, বৃত্তের কেন্দ্রবিন্দু। এই কেন্দ্রবিন্দু বরাবর সমান একটি মাপ নেওয়া হয় এবং এই নির্দিষ্ট একটি সমান মাপ নেওয়া হয় এবং সেই মাপ দিয়ে কি করা হয় কম্পাসের সাহায্যে পুরোটা ঘুরিয়ে দেওয়া হয়। পুরোটা ঘুরিয়ে দিলে কি হবে একটি বৃত্তে পরিণত হবে। ক্লিয়ার? তো প্রথমত জানতে হবে যে এই যে এটা কি বলা হয় কেন্দ্রবিন্দু বলা হয়। এবার দেখতে হবে এই যে কেন্দ্রবিন্দু বরাবর দেখো যখনই আমরা একটা দাগ টানবো বা একটি সরলরেখা টানবো তাকে কি বলা হয়, তাকে বলা হয় কি বৃত্তের ব্যাস বলা হয়। কি বলা হয়? বৃত্তের ব্যাস। তার মানে কি বুঝলাম, একটি বৃত্তের কেন্দ্র বরাবর যে সরলরেখা টানা হয় তাকে কি বলা হয় একটি ব্যাস বলা হয়। আচ্ছা, তারপরে বুঝতে পারলাম, আমি নাম দিয়ে দিই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তার মানে কি বৃত্তের এ বি একটি ব্যাস রয়েছে। এবার আমরা জানবো যে ব্যাসার্ধ কি। ব্যাসার্ধ থেকে আমাদের বুঝতে হবে যে এটি কি ব্যাসের অর্ধেক। ব্যাসের অর্ধেক। আচ্ছা, ধরে নিলাম এ আর বি একটি ব্যাস রয়েছে আর এই ব্যাসটা রয়েছে ধরে নিলাম 12। তারপরে বুঝতে পারলাম এটা যদি 12 হয় তাহলে ব্যাসের অর্ধেক তো ব্যাসার্ধ হয়। তাহলে আমি কি জানি বলতো, যে কোনো সংখ্যাকে অর্ধেক করতে গেলে কি করতে হয় 2 দিয়ে ভাগ করতে হয়। এবার 2 দিয়ে যখনই ভাগ করছি 12কে তার মানে 6 পাচ্ছি। তারপরে বুঝতে পারলাম ব্যাসার্ধ কত হবে 6 হবে। তারপরে বুঝতে পারলাম এই কেন্দ্রবিন্দু বরাবর এখানে একটা নাম দিয়ে দিই ও, অর্থাৎ ও বি আর ও এ কি ব্যাসার্ধ। তারপরে বুঝতে পারলাম পুরোটা যদি 6 হয় 6 সেন্টিমিটার হয় তাহলে ও এ 6 সেন্টিমিটার হবে। সরি, পুরোটা যদি 12 সেন্টিমিটার হয় তাহলে কি হবে যে ও এ কি হবে 6 সেন্টিমিটার হবে এবং ও বি 6 সেন্টিমিটার হবে। তার মানে কি বুঝলাম যে ব্যাসকে আমরা 2 দিয়ে ভাগ করে দিলে কি পাচ্ছি ব্যাসার্ধ পাচ্ছি। এবার জানবো যে এই বৃত্তের যাকে বলা হয় কি জ্যা বলা হয়। তো জ্যা কি? মনে রাখবে যে বৃত্তের যে কোনো দুটি বিন্দু বরাবর, যে কোনো দুটি বিন্দু বরাবর, সেটা এখান থেকে এটা হতে পারে, তারপরে কি এই যে বিন্দু বরাবর দুটো বিন্দু বরাবর আমি যদি এটা সরল রেখাংশ টানি তাহলে কি হবে সেটা কি বলবো আমরা জ্যা বলবো, জ্যা। তারপরে যদি বলি এখান থেকে ধরো এখানে একটা টানলাম, এটা কি বলবো আমরা বলবো জ্যা বলবো। তো প্রথমে আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে, সেটা কি যে একটি বৃত্তের বৃহত্তম জ্যায়ের নাম কি। তখন কি হয় অ্যান্সারটা বৃত্তের ব্যাস। কারণ দেখো যে এই বৃত্তের যে ব্যাস রয়েছে সেটা কি দুটি দেখো বিন্দু বরাবর কি করা হয়েছে একটি সরলরেখা টানা হয়েছে। তারপরে বুঝতে পারলাম একটি বৃত্তের যে বৃহত্তম জ্যা সেটি কি বৃত্তের ব্যাস। তারপর দেখো এখানে যেটা দেওয়া আছে সেটা কি অর্ধবৃত্ত, মানে কি এই বৃত্তেরই অর্ধেক অংশ। তো প্রথমে আমাদের জানতে হবে যে এই যে বৃত্ত রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসে, সেটা কি একটি বৃত্তের কতগুলো তল থাকে আর সেই তলটির নাম কি। তো মনে রাখবে যে একটি বৃত্তের যদি বলি একটি বৃত্তের একটি মাত্র তল থাকে। কটি তল থাকে? একটি মাত্র তল থাকে আর তলটির নাম কি বক্রতল। যদি বলা হয় অর্ধবৃত্তের কটি তল থাকে, এটা কি অর্ধবৃত্ত রয়েছে, মানে কি বৃত্তের অর্ধেক, অর্ধবৃত্ত। এই অর্ধবৃত্তের কতগুলি তল থাকে? তুমি কি বলবে দুটো তল থাকে। তলগুলোর নাম বলো, একটি বক্রতল আর একটি সমতল। তারপরে বুঝতে পারলাম এই যে পোর্শনটা রয়েছে এটা কি এখানে একটা সমতল পাওয়া যাচ্ছে আর পুরোটা কি আসছে এখানে বক্রতল আসছে। তার মানে অর্ধবৃত্তের দুটি তল থাকে, একটি সমতল একটি বক্রতল। আর একটি বৃত্তের একটি মাত্র তল থাকে, সেটা কি বক্রতল রয়েছে।